সামনে আরশোলা, তার পিছনে টুকরে টুকরে গ্যাং এই দেশের, তার পিছনে বিদেশি শক্তি। এইভাবে যদি তিনটে লেয়ারে ভেবে নেওয়া যায় পুরো বিষয়টাকে, তাহলে কি খুব ভাবতে অসুবিধা লাগে? যেভাবে ঘটনা প্রবাহ এগিয়ে চলেছে, একবার সমস্ত কিছু যখন মিটে গেল, দেশের সরকার অধিকাংশ দাবিগুলোকে যখন স্বীকার করে নিল, সেটা নিয়েও বিতর্ক আছে যদিও বিভিন্ন রাজনৈতিক মহলে, যে এতটা স্বীকার করে নেওয়াটা ঠিক হলো কিনা, কিন্তু সেটা সরকারের সদিচ্ছার ব্যাপার। আর তৎপরবর্তীতে যখন একটা বিশেষ বিল এই বিষয়টিকে নিয়ে সরকার লোকসভায় পেশ করলো, যেটাও নজিরবিহীন, যে এরকম কোনো একটি আন্দোলনকে কেন্দ্র করে কোনো একটি সরকার দেশে এরকম কোনো একটি বিলকে নিয়ে এসেছে কিনা। বিলের বিরোধিতায় অনেক আন্দোলন হয়েছে আমাদের দেশে, কিন্তু বিল নিয়ে আসা হচ্ছে সেই আন্দোলনের মূল বিষয়বস্তুটাকে বা মূল থিমটাকে, সুরটাকে ফলো করে। এরকম বিষয় তো খুবই নজিরবিহীন। যেমন নজিরবিহীন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগটাও। কিন্তু এটা নিশ্চিত, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে কিন্তু ধর্মেন্দ্র প্রধান মহাশয় তিনি কিন্তু নিজে তার দলের কাছে, এমনকি দেশের মানুষের কাছেও অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছেন। সেই তুলনায়, মানে যে তুলনায় তার আগের থেকে বেশি জনপ্রিয়তা তার কিন্তু বাড়ছে। এর পিছনেও কারণ থাকতে পারে। আজকে কোনো একটি বিষয়ে, কোনো একটি তদন্তে লালকৃষ্ণ আদবানির বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে, তখন লালকৃষ্ণ আদবানিও কিন্তু পদত্যাগ করেছিলেন, এটা মাথায় রাখতে হবে। আর তারপরে কিন্তু তার জনপ্রিয়তা বেড়েছিল, সামগ্রিকভাবে বিজেপিরও কিন্তু জনপ্রিয়তা বেড়ে গেছিল। সেই একটা ঘটনা কিন্তু ভারতের ইতিহাসে দৃষ্টান্ত হয়েছিল। আর তার সাথে সংযোজিত হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, এখন প্রাক্তন ধর্মেন্দ্র প্রধানের এই পদত্যাগ। এখন এই বিলটা যে পেশ হচ্ছে, সেই বিল পেশেও রাহুল গান্ধী সহ কংগ্রেসের খুব অসুবিধা। কি অসুবিধা সেটা কোনোদিনই বোঝা যায় না। অ্যাকচুয়ালি রাহুল গান্ধীর আন্দোলন, রাহুল গান্ধী পলিটিক্স, এ একটা দুর্বোধ্য জায়গা। যেরকম দুর্বোধ্য জায়গা, তার দলের কাছেও বোধহয় তার অবস্থান। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। কিন্তু ইন্টারেস্টিং জিনিসটা কোন জায়গাটা? ইন্টারেস্টিং জিনিস এই জায়গা থেকে, এই পুরো বিষয়টা যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছে, রাহুল গান্ধী নিজে একটা আবেদন করেছেন, এ বাদে ওই সিজেপি তাদের তরফ থেকে আবেদন করা হয়েছে যে এবার নতুন ইস্যুটা কি, এফআইআর তুলে নেওয়া টেওয়াতেও যখন যথেষ্ট হলো না, যখন স্বয়ং সোনাম ওয়াংচু পর্যন্ত বললেন যে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে যদি কোনো এফআইআর হয়ে থাকে সেগুলো যেন তুলে নেওয়া হয়, কেন্দ্রীয় সরকার সেটায় রাজি হলো। কিন্তু এই এফআইআর গুলো, যেগুলো পুলিশকে পিটিয়েছে, যেগুলো সরকারি সম্পত্তি নষ্ট করেছে, এই সমস্ত এফআইআর গুলো যেন তুলে নেওয়া হয়। এরপর কি, যদি ভেবে দেখেন যে একটি জায়গা থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হচ্ছে যে পুলিশ বিনা প্ররোচনায় অকারণ লাঠিচার্জ করেছে, যেটা পরিষ্কার ক্যামেরায় দেখা গেছে, পুলিশের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, সোশ্যাল সমস্ত জায়গাতে সেটা আছে। যখন ব্যারিকেড, সংসদ ভবনের সামনেকার ব্যারিকেডকে ভেঙে টপকে একটি মব সংসদ ভবনের দিকে যেতে শুরু করে, তখন পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়। তাহলে কি পুলিশ দাঁড়িয়ে থাকবে? তাহলে কি আফজাল গুরু নেতৃত্বে যে সংসদ ভবনের ওপরে যে অ্যাটাক হয়েছিল, যার জন্য তার ফাঁসির আদেশ হয়েছিল, ফাঁসি এক্সিকিউট হয়, তাহলে সেটাও তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশ দেখতো, দেশ কোনো ব্যবস্থা নিত না? এই প্রশ্নগুলো উঠছে। আজকে যে কোনো রকম সাংবিধানিক প্রতিষ্ঠান যতটা গুরুত্বপূর্ণ, যে কোনো রকম প্রতিবাদও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ গণতন্ত্রে। কিন্তু সেই প্রতিবাদের রাস্তাটা ঠিক কি,
এই প্রতিবাদের রাস্তা ঠিক কি, এই নিয়ে যদি প্রশ্নটা তোলা হয়, সেই নিয়ে প্রচুর আলোচনা, রাতের পর রাত কাভার হয়ে যাবে। অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, প্রতিবাদের কোনো হিসাবই হয় না, এই সমস্ত আসতেই পারে সেই আলোচনাতে। তাহলে সেই তারাই আবার সংসদীয় গণতন্ত্রের কথা যেন মুখ দিয়ে না বলেন। এখন এই জায়গাটাতে ভাবতে হবে যে যেভাবে অ্যাটাকটা হয়েছিল এবং পরবর্তীকালে যে সমস্ত চিত্রগুলো উঠে এসেছে, তাদের মধ্যেকার তারা সবাই কি নিট পরীক্ষার্থী? আর নিট পরীক্ষার্থীর 50%, 22 lakhs-এর মধ্যে 11 lakhs বা 10 lakhs মোর, সেটা যদি পাশ করে থাকে, সেটা কি একটি পাশ করা মানে কোয়ালিফাইং মার্কসটা পাওয়া, সেটা কি যথেষ্ট একটা ভালো জায়গা নয় যে সেই পরীক্ষাটা অন্তত পরিচ্ছন্নভাবে হয়েছে? আমার প্রশ্নটা এই জায়গাটাতে যে নিটের প্রশ্ন লিক নিয়ে যে আন্দোলনটা হলো সেটা অর্থহীন, প্ররোচনামূলক। কারণ এবার আপনাদের যে কথাটা বলতে যাব, সেই কথাটা কিন্তু এখনো পর্যন্ত কাউকে বলতে শুনলাম না। সেটাই হচ্ছে এবার মূল পয়েন্ট বলে আমার মনে হয়। সেটা কি? সেটা হচ্ছে, ধরুন নিটের পরীক্ষা হয়ে গেছিল, প্রশ্ন লিক হয়েছিল, ভয়ঙ্কর বিতর্ক তৈরি হয়েছিল, এনকোয়ারি স্টার্ট হয়েছিল, পরবর্তীতে সেই এনকোয়ারিতে নিটের পরীক্ষা ক্যান্সেল হলো, তৎপরবর্তীতে আবার রিনিট ঘোষণা করা হলো, তদন্ত ধরপাকড় চলতে থাকলো। এই রিনিটের অ্যাডমিশন যে প্রক্রিয়া সেটা হলো, মানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা হলো, তারপর রিনিট অনুষ্ঠিত হলো, আচ্ছা তাও হলো, তারপর সেই রিনিটের রেজাল্ট আউট হলো। এই রেজাল্ট আউট হওয়া নিয়ে কিন্তু এই আন্দোলন নয়। তার মানে এই যে পরীক্ষাটি হলো, দ্বিতীয়বার রিনিট হলো, সেটা ঠিকঠাক ভাবেই হলো, তার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবং রেজাল্টে যারা পাশ করেছে তারা খুশি। তাহলে কি এইটা অর্থ ছিল যে ওই 22 লক্ষের আবেদনকারীর 22 লক্ষই পাশ করে যাবে? সেটা কোনো কম্পিটিটিভ এক্সামে সম্ভব নয়। আর তাহলে অভিযোগ ছিল আগের পরীক্ষার প্রশ্ন লিক নিয়ে, যে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছিল। আচ্ছা, এরপরেও কিছু কথা থাকে যে প্রাতিষ্ঠানিক জায়গায় প্রশ্ন চিহ্ন ওঠে যে কেন ওই প্রশ্ন লিক হয়েছিল। অবশ্যই সে প্রশ্ন উঠতেই পারে, কেন ওই প্রশ্ন লিক হয়েছিল? ধরপাকড় করো, যারা দোষী তাদের শাস্তি দাও, কঠোরতম আইন দিয়ে শাস্তি দাও, এটাই মানুষের মনোবাঞ্ছা থাকে। যে কোনো নিট পরীক্ষার্থী হোক, তাদের গার্জেনরা হোক, আমরা সাধারণ দেশের মানুষ হই, নাগরিক হই, তাদের একই রকম দাবি থাকবে যে তাদের কঠোরতম শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে কিনা এই রকম কাজ আর কেউ না করে। কিন্তু যখন দ্বিতীয়বারের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলো, তারপরে ওই আন্দোলনটার কি প্রয়োজন ছিল? দ্বিতীয়বারের পরীক্ষা তো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়ে তার রেজাল্টও বেরিয়ে গেল, তাহলে তার আগে আন্দোলনটা হলো না কেন? এবার এই সমস্ত জায়গা থেকে যদি সব দিক থেকে আপনি অ্যাঙ্গেল থেকে বিচার করেন, তাহলে দেখা যাচ্ছে ওই আন্দোলনটা একটি মানে কি বলবো, ইস্যুলেস একটি বিষয়কে নিয়ে আন্দোলন, কিন্তু তারপরেও সেটা ভ্যালিড আন্দোলনটা, এই কারণে যে কেন লিকটা হবে। এবার যেখানে সেই মানে প্রশ্ন চিহ্নগুলো সব কটার উত্তর একটি সরকার দিয়ে দিচ্ছে, এবং শুধু তদন্ত কমিশন না, একটি বিল নিয়ে আসছে সরকারে, তাদের শাস্তিমূলক ব্যবস্থা, তাদের পরিশুদ্ধিকরণ, হাই লেভেল কমিটি, বিশ্বের তাবর বিখ্যাত মানুষজন যারা ভারতীয়, তাদের দিয়ে তৈরি একটি কমিটি বা যাকে বলে টাস্ক ফোর্স, এই টাইপের গঠন করা হচ্ছে পুরো জিনিসটার খোল নলচে পাল্টানোর জন্য বা তার শুদ্ধিকরণের জন্য। যেখানে এনটিএর 43 জন বরখাস্ত হয়েছে, তাহলে তারপর ওই আন্দোলনটা আর কন্টিনিউ করবার কি প্রয়োজন থাকে? দুই, যা সমস্ত রাজনৈতিক দল নেতা নেত্রীদের সেখানে উপস্থিতি দেখা গেল,
যে যে আচরণ আমরা দেখলাম এই খোদ পশ্চিমবঙ্গের মাটিতে, সেইটার রেশ হিসেবে তাতে করে যারা আবার ধরপাকড় হলো, সে সমস্ত এপিসোড তো আমরা করেছি, দেখিয়েছি সমস্ত প্রমাণ দিয়ে দিয়ে। সাংবাদিকদের নিগ্রহ হলো, তাকে ধিক্কার জানিয়ে আমরা এপিসোড করেছি। এর থেকে বড় কথা কিছু হয় না। সাংবাদিক মানে সাংবাদিক, সে তার কোনো রকম আর কিচ্ছু দেখা হবে না। তার গায়ে হাত পড়লে সকল সাংবাদিকের উচিত এগিয়ে এসে সেটাকে ধিক্কার জানানো। স্বাভাবিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরও সেইটার প্রতিবাদ করা উচিত। তাহলে সেটাই হলো, সেই সাংবাদিকদের গায়ে হাত পড়লো এবং যারা ধরা পড়লো এটা প্রমাণ হয়ে গেল তারা কেউ নিট পরীক্ষার্থী হতেই পারেন না। বিষয় মিলে গেল সব। এবার যাদের উদ্দেশ্যগুলো সফল হলো না, সেই অতৃপ্ত আত্মারা, ভোটের আগে এই নিয়ে একটা এপিসোড করেছিলাম আমি, অতৃপ্ত আত্মা। এই অতৃপ্ত আত্মা কারা? এই টুকরে টুকরে গ্যাং। এখন তারা কি? তারা ভাবলো এই পুরো ইস্যুটাই তো মার খেয়ে যাচ্ছে, সব তো মিটে গেল, আমরাও মাঝখানে যেতে গেছিলাম, হলো না শেষ পর্যন্ত কিছু। আর উল্টে ওই সিজেপির যে সমস্ত নেতা নেত্রী, তারা ধর্মেন্দ্র প্রধানের রিজিগনেশন পার্টি যেভাবে করলেন, যে দৃষ্টান্ত রাখলেন, সেটা দেখেও দেশের মানুষের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে একটা সমাজের একটা বিশেষ অংশ অবশ্যই, যে এই কি তাহলে আগামী দিনের ডাক্তার, এরাই কি ডাক্তার হতে চেয়েছিল এই পরিমাণ ভাঙচুর সমস্ত কিছু করবার পর? কিন্তু আদপে যে আন্দোলনটা শেষ পর্যন্ত আর কোনো অর্থ নেই, অর্থ যদি শুধু থেকে থাকে একমাত্র বিজেপি সরকারটাকে বিপর্যস্ত করা, এফসিআর এর ডিলিমিটেশন এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই সমস্ত বিলগুলো যাতে না আসে, নারী শক্তি বিল যাতে না আসে, সেটাকে পণ্ড করাটাই যে মূল উদ্দেশ্য, সেটা পরিষ্কার। আর এটা যত বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে, তত বেশি টুকরে টুকরে গ্যাং, তৃণমূল কংগ্রেস এদের মনে হচ্ছে যে তাহলে তো আমরা অস্তিত্বহীন হয়ে পড়বো এরপর। এমনি বর্জিত, এমনি হেরে যাওয়া, মানুষের থেকে প্রত্যাখ্যাত হয়েছে, এই আন্দোলনকে ধরে স্টুডেন্টদের নাম করে, স্টুডেন্ট মুভমেন্টকে নাম করে পিছন থেকে সাপোর্ট দিয়ে যে জায়গাটা করবার চেষ্টা হয়েছিল, এখন এ বলছে তোর জন্য আমি ভেস্তে গেলাম, ও বলছে তোর জন্য আমি ভেস্তে গেলাম। আদপে সমস্ত প্রচারের যেটুকু নেগেটিভ প্রচারও যদি হয়, পজিটিভ প্রচারও যদি হয়, সবকিছুই কিন্তু ওই সিজেপি কেন্দ্রিক হয়ে গেল। কিন্তু সিজেপি তো কোনো পার্টি না সেই হিসেবে দেখতে গেলে, রাজনৈতিক অস্তিত্ব তারা সামনের দিনে কি ঘোষণা করবেন সেটা আলাদা। কিন্তু এই মুভমেন্ট ভিত্তিক একটি দল, ইস্যু ভিত্তিক একটি মুভমেন্টের যদি দল বা গোষ্ঠী বলা যায়, তারা তাই। এখন এই জায়গা থেকে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ভূমিকা গ্রহণ করেছেন, সেই ভূমিকাটা দেশের ক্ষেত্রে মডেল হতে চলেছে। তার কারণ বিষ বৃক্ষ অঙ্কুরেই বিনাশ করতে হয়। শুধু দর্শকবৃন্দ, এই এপিসোডগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনটা অন রাখুন। আর আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম। নমস্কার।